স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান খুবই ভালো বুঝেন, লয়ারদের থেকেও ভালো বুঝেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে তার একটা কাজ আছে, যে প্রধান কাজটা উনি করেন না। রুবিন ফারহানা আপা উনি ওনার যোগ্যতা দিয়ে জিতে এসেছেন বটে। নারীদের একটি গণঅভ্যুত্থান আমরা যদি দেখতে পাই সেটাতে আমি অবাক হব না। নারীদের চেহারা কিন্তু আর দেখা যায় না, এটা অত্যন্ত কঠিন। নারীদের পরিবার পরিজন এবং তার সামাজিক যে অবস্থান, সেই অবস্থান রক্ষা করেও এই রাজনীতিতে নিজেদেরকে পার্টিসিপেট করানো এটা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। এইটাকে বাধ্য করছে আমাদের দেশের পলিটিক্যাল সিস্টেম এবং আমাদের দেশের পলিটিক্যাল কালচার যদি এইভাবেই চলতে থাকে তাহলে নারীদের রাজনীতিতে আপনি আমন্ত্রণ জানানোটা এটা একটা প্যারাডক্স। এটা এমন একটা প্যারাডক্স যে আপনি একই সাথে সমস্যা তৈরি করছেন, একই সাথে আপনি ভালো মানুষই দেখাচ্ছেন এবং এটা একটা প্রিটেন্ড ভালো মানুষই। এই ভালো মানুষের কোনো গুরুত্ব আসলে রাষ্ট্রীয়ভাবে নেই। ফলত আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যারা সংসদ সদস্য নারী নিজের যোগ্যতায় জিতে এসেছেন বলে আমরা দাবি করছি, তাদের পিছনে একজন পুরুষ রাজনৈতিক ব্যক্তির নাম কিন্তু অগ্রাহ্য করার কোনো উপায় নেই। আমাদের এখানে অলিহাদের কন্যা, সুযোগ্য কন্যা রুবিন ফারহানা আপা উনি ওনার যোগ্যতা দিয়ে জিতে এসেছেন বটে, কিন্তু অস্বীকার করার সুযোগ নেই তার পরিবারের যে গুডউইল সেটা তাকে অবশ্যই সাহায্য করেছে। এবং একই সাথে আমরা যদি দেখি ফারজানা শারমিন পুতুল উনি প্রতিমন্ত্রী হয়েছেন, আমরা খুবই খুশি নারী হিসেবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নারী রাজনীতিবিদ হয়ে যারা গড়ে উঠেছেন অতীতে এবং যারা গড়ে উঠছেন বর্তমানে, তাদের বিভিন্ন সময়ে পরিবারের যে প্রভাব, তাদের রাজনৈতিক পরিবারের প্রভাবটাই মুখ্য হয়ে উঠছে। আমরা আশা করি যে বাংলাদেশের নারীরা তাদের সেই জালালি মুড তাদের ফেরত আসবে এবং তারা মাঠে ময়দানে ক্যাম্পাসে এবং তাদের যে রাজনৈতিক উত্তরণ ঘটেছে একটা জনগোষ্ঠী হিসেবে সেটার প্রতিফলন আমরা মাঠে দেখতে পাবো। হয়তো শীঘ্রই আমরা ইনশাল্লাহ নারীদের একটি গণঅভ্যুত্থান আমরা যদি দেখতে পাই সেটাতে আমি অবাক হব না। কারণ আজকে 53 বছর ধরে আমরা নারীদেরকে প্রান্তিকীকরণের মধ্য দিয়ে আমরা দূরে সরিয়ে দিতে দেখেছি, সেটার দায় দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। তার বয়সটা যে কেটে ফেলার পরে সে কোন দল তার থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি কালকে দেখলাম যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সে কোন দল, অথচ আমাদের হিউম্যানিটেরিয়ান হিসেবে আলোচনা হওয়া উচিত ছিল যে একটা চলাফেরা করা একটা ইয়াং ছেলে, দৌড়ানো ইয়াং ছেলে আজকে তার পাটা হয়তো লুজ করে ফেলবে, এই পা দিয়ে সে আর ফুটবল খেলতে পারবে না, এই পা দিয়ে দৌড়ে তার মার কাছে যেতে পারবে না। এই জায়গাগুলো আমরা আলোচনা না করে আমরা আলোচনা করছি যে সে কোন দলের ছিল। তারপর সবচেয়ে বড় বিষয়, আমরা গণভোট নিয়ে কথা বলছি, সংবিধান নিয়ে কথা বলছি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান খুবই ভালো বুঝেন, লয়ারদের থেকেও ভালো বুঝেন। আমি একজন নিজে লয়ার, কিন্তু আমি নিজে স্বীকার করবো উনি আমার থেকে ভালো বুঝেন এবং খুব ভালো বলতে পারেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে তার একটা কাজ আছে, যে প্রধান কাজটা উনি করেন না, সেটা হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। আমাদের বাংলাদেশে আমরা গত পরশু নওগাঁতে একই পরিবারের জবাই করে রেখে যাওয়া হয়েছে বাসায়। কেন এই সাহসটা করা হয়েছে? কারণ এই বিচারহীনতা সংস্কৃতি। তো স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি আহ্বান করব যে আপনি আমাদেরকে সংবিধান পড়ান, আমরা খুব খুশি হই, আমরা এটা জানতে পারলে তো ভালোই লাগে, কিন্তু তার সাথে আল্লাহর ওয়াস্তে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করেন।